Yes, ma'am. আমি একটা স্লাইড শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, আমরা 3 সেকশনে এয়ার পলিউশন পড়ছিলাম। তো 3 সেকশনের প্রোগ্রেস অ্যাকচুয়ালি 3 রকম। তাই এয়ার পলিউশনটা আমরা আবার ইন ক্লাস কন্টিনিউ করে কমপ্লিট করব। আমরা আজকে একটা টপিক 3 সেকশন একসাথে দেখে ফেলছি। সেটা হচ্ছে গিয়ে তোমার এনভায়রনমেন্টাল পলিসিস এন্ড লেজিসলেশনস। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, এই পার্টটা হচ্ছে গিয়ে পুরোপুরি থিওরিটিক্যাল এবং হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল কি হচ্ছে গিয়ে তোমার ল বা এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য কি ধরনের অ্যাক্ট ল সেগুলো ফরমেশন হয়েছে সেগুলো আমরা এই স্লাইড কন্টেন্টে দেখে থাকবো। তো ফার্স্টে এনভায়রনমেন্টাল ল জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে? স্বাভাবিকভাবেই যে লটা এনভায়রনমেন্ট, ইকোলজি বা ইকোসিস্টেমকে প্রোটেক্ট করতে চায়, সেই লটাই হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ল। তো বাংলাদেশে এনভায়রনমেন্টাল লটা এনফোর্স হয়ে থাকে দুইটা অ্যাপ্রোচে। একটাকে বলা হয় কোঅপারেটিভ অ্যাপ্রোচ, একটাকে বলা হয় কনফ্রন্টেশনাল অ্যাপ্রোচ। কোঅপারেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে এরকম যে তোমার ল এনফোর্সিং এন্টিটি এবং যারা হচ্ছে গিয়ে অফেন্স করছে বা পলিউটার যারা, তাদেরকে নিয়ম কানুন সম্পর্কে জানাবে। কোঅপারেশনের একটা সিনারিও ক্রিয়েট করবে, যে বলবে যে আপনি যদি এই পরিমাণ বিওডিতে কিছু ডিসচার্জ করেন সেটা এনভায়রনমেন্টকে পলিউট করবে এবং তাকে সেটা না করার জন্য ইন্সপায়ার করবে। অন দ্য আদার হ্যান্ড কনফ্রন্টেশনাল অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে কিছু স্ট্যান্ডার্ড থাকবে, যে এই পরিমাণ বিওডি হচ্ছে গিয়ে ডিসচার্জের স্ট্যান্ডার্ড আছে, এটা ক্রস করলেই তোমার শাস্তি হবে, পেনাল্টি হবে। তো দুইটা অ্যাপ্রোচ রাখার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো অ্যাওয়ারনেসটা নাই। অনেক সময় অনেকে জেনে পলিউশন করে, অনেকে না জেনে করে। তো এই যে জেনে করুক বা না জেনে করুক, প্রথমেই তাকে শাস্তি না দিয়ে প্রথমে তাকে জানিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার পেনাল্টি দেওয়ার যে কি বলবো প্র্যাকটিসটা, সেই কারণে এই দুই ধরনের অ্যাপ্রোচটা আমাদের ইউজ হয়ে থাকে। তো যে এনভায়রনমেন্টাল ল গুলো আছে সেই ল গুলো আমাদের দেশে অ্যাকচুয়ালি ফুল স্ট্রেংথে ইউজ হয় না। এটা রিজন হিসেবে তোমার কিছু হচ্ছে গিয়ে আছে যে মানুষের এনভায়রনমেন্টাল কনসিয়াসনেসটা নাই, সবাই হচ্ছে গিয়ে জানে না যে কি করলে ক্ষতি হচ্ছে বা কি করলে হচ্ছে না, বোথ ইন পলিউটার এন্ড এবং হচ্ছে ল এনফোর্সিং এন্ড। এবং যেসব ল আমাদের এক্সিস্টিং আছে সেই ল গুলোরও কিছু লিমিটেশনস আছে। তো বাংলাদেশে যেই সকল এনভায়রনমেন্টাল ল আছে সেগুলা বিভিন্ন রকম স্কোপ হচ্ছে গিয়ে ওরা কভার করে। যেমন কিছু ল হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের কোয়ালিটি এবং পলিউশন কন্ট্রোলটাকে ফোকাস করে বানানো। এর মধ্যে আছে ইসিএ 1995, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, ইসিআর এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997, এনভায়রনমেন্ট কোর্ট অ্যাক্ট 2000। তারপর হচ্ছে গিয়ে বন বা ফরেস্টির কে ফোকাস করে হচ্ছে গিয়ে ফরেস্ট অ্যাক্ট আছে, যেটা 1927 সালে ম্যাম ফর্ম হয়েছে। বলো। ম্যাম, আপনি কি স্লাইড কি চেঞ্জ করতেছেন? স্লাইড তো একই। স্কোপ অফ এনভায়রনমেন্টাল ল কি স্ক্রিনে আসেনি? না ম্যাম। মিস একটা স্লাইড স্টাক হয়ে রয়েছে। আচ্ছা, আমি একটু শেয়ারটা অফ করে আরেকবার মনে হয় শেয়ার করলে ভালো হয়। জি ম্যাম। আমি শেয়ারিংটা স্টপ করে দিলাম, আরেকবার করি। এখন কি স্কোপ অফ এনভায়রনমেন্টাল ল ইন বাংলাদেশ দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে গিয়ে তোমার ওই এনভায়রনমেন্টের কোয়ালিটি এবং পলিউশন কন্ট্রোলকে ফোকাস করে বানানো কিছু ল। মানে ফোকাসটা কোন দিকে সেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, আর ভেতরে হচ্ছে গিয়ে যে ল গুলো হচ্ছে গিয়ে ফর্ম হয়েছে। যেমন ফরেস্টই ফোকাস করে ফরেস্ট অ্যাক্ট 2027 সালে যেটা ফর্ম হয়েছে সেটা। ফিশারিজকে ফোকাস কিছু ল আছে। ওয়াইল্ড লাইফ অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমেলকে ফোকাস করে আছে। ফুড অ্যান্ড হিউম্যান হেলথ এটাকে ফোকাস করে 2-3টার মতো হচ্ছে গিয়ে ল আছে। মেরিন এবং ইনল্যান্ড ওয়াটার এগুলোকে ফোকাস করে। মোট কথা বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ইস্যু বা ডিরেকশনকে ফোকাস করে বেশ কিছু লই বাংলাদেশে হচ্ছে গিয়ে
আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে একটু যদি ছোট্ট করে বাংলাদেশে এনভায়রনমেন্টাল ল গুলার হিস্ট্রিটা দেখে আসি, যে যদি আমরা স্টার্টটা করি ব্রিটিশ রিজিম বা ব্রিটিশ আমল থেকে, যে ব্রিটিশ আমলে এনভায়রনমেন্টাল লটা কিভাবে ফর্ম হয়েছিল বা কি ধরনের বা কি রূপে এনভায়রনমেন্টাল লটা ছিল। তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এই টার্মটা শুনেছো না? নো ম্যাম। কেউই শোনো নাই? হ্যাঁ, কেউ না কেউ তো শোনার কথা। যেটা হচ্ছে ব্রিটিশ আমলে একটা রুল হয় 1793 সালে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বা ইংরেজিতে এটাকে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট রেগুলেশন। এটাতে কয় হয় কি যে বড় বড় কিছু ল্যান্ড তোমার হচ্ছে গিয়ে একজন জমিদারের আন্ডারে চলে যাবে। একটা হচ্ছে গিয়ে এরকম একটা রুল জারি করা হয়, এবং এর ফলে দেখা যায় কি যে ফিউডাল লর্ড মানে জমিদার, যে একটা বড় এলাকা, সেই এলাকাটা কন্ট্রোল করে একজন জমিদার। আর সেই জমিদার আবার কি করে, সেই এলাকার সব কৃষক চাষিদের থেকে সে হচ্ছে গিয়ে ট্যাক্স নিয়ে সেটা আবার সে জমা দেয় হচ্ছে গিয়ে ইংরেজদেরকে। এটা ছিল হচ্ছে লটা। তো এখন তোমার যদি হচ্ছে গিয়ে ইংরেজদের কাছে ট্যাক্স জমা দিতে হয় এবং সেই ট্যাক্সের অ্যামাউন্ট আবার ফিক্সড ছিল, তার মানে কি তোমার আসলে ফসল ফলাইতে হবে বেশি বেশি, মাছ চাষ হইতে হবে বেশি বেশি। তার মানে কি তোমার যত ন্যাচারাল রিসোর্স আছে সেগুলোকে প্রপারলি বা এফিশিয়েন্টলি অ্যাকচুয়ালি ইউজ করতে পারতে হবে। আদারওয়াইজ তোমার ফলন কম হলে, তোমার মাছের উৎপাদন কম হলে তোমার কি হবে, অর্থ আয় কম হবে। তুমি হচ্ছে গিয়ে যে জমিদার বা ফিউডাল লর্ড, যে সে কর কম পাবে, তখন তাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, ইংরেজদের কাছে সে আবার কর প্রদান করতে ব্যর্থ হবে। তো এই কারণে ফিউডাল লর্ডরা সবসময় কি করত, এই বিভিন্ন রকম রিসোর্স, এনভায়রনমেন্টাল রিসোর্স, এগুলা হচ্ছে গিয়ে তোমার কনজার্ভ বা হচ্ছে এফিশিয়েন্টলি ইউজ করার চেষ্টা করতো। এবং সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে দেখা গিয়েছে যে এখানে দেখো ফিশারিজ প্রোটেকশন অ্যাক্ট, ইরিগেশন অ্যাক্টের সালটা মনে হয় ভুল আছে এখানে, তারপর হচ্ছে গিয়ে ফরেস্ট অ্যাক্ট, এরকম বিভিন্ন অ্যাক্ট হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছিল। এছাড়াও ওই আমলে আরো কিছু অ্যাক্ট ছিল। 1905 সালে স্মোক নুইসেন্স অ্যাক্ট হয়েছিল, তারপর 1919 সালে জুভেনাইল স্মোকিং অ্যাক্ট হয়েছিল। এরকম আরো কয়েকটা অ্যাক্ট হচ্ছে গিয়ে ব্রিটিশ রিজিমে হয়েছিল। ব্রিটিশ রিজিমের পরে আমাদের দেশে এসেছে পাকিস্তান রিজিম। এখন কি স্লাইডের চেঞ্জ দেখা যাচ্ছে? না ম্যাম। এখনো দেখা যাচ্ছে না। আমি এখন পাকিস্তান রিজিম লেখা ইতে আছি, দেখতে পাচ্ছ তোমরা? নো ম্যাম, আমরা সাইডেই আছি ম্যাম। তোমরা কি ব্রিটিশ রিজিমে দেখতে পাচ্ছ? ম্যাম বাংলাদেশেরটা দেখাচ্ছে। আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু নেট কানেকশনটা চেঞ্জ করি, দেখি তাতে যদি হচ্ছে গিয়ে সমস্যাটা সমাধান হয়, না হলে তো এটা একটু প্রবলেম। স্লাইড দেখাচ্ছে? নো ম্যাম। এখন হ্যাঁ ম্যাম, যাচ্ছে। স্কোপ অফ এনভায়রনমেন্টাল লজ ইন বাংলাদেশ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ব্রিটিশ রিজিম দেখা যাচ্ছে এখন? না ম্যাম, চেঞ্জ হয় না। ম্যাম স্লাইড চেঞ্জ দেখা যাচ্ছে না? না না ম্যাম। ম্যাম, এটা তো একটা প্রবলেম। আচ্ছা, যাচ্ছে ম্যাম। এখন যাচ্ছে। হ্যাঁ ম্যাম। এখন ব্রিটিশ রিজিম দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে আমরা এই পেজটাতে থেকেই দেখি। হ্যাঁ, যেহেতু দেখতে সমস্যা হচ্ছে, আমি এটা একটু বড় করে দেই। এটাকে রিজম, আচ্ছা, একটু বড় দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। চেঞ্জ করলে এখন দেখা যায়? ব্রিটিশ রিজিম এখন পাকিস্তান রিজিমে এসেছি। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এভাবেই দেখি যেহেতু দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো পাকিস্তান রিজিমে কি হয়েছিল? পাকিস্তান রিজিমে খুব প্রমিনেন্ট কোনো ধরনের অ্যাক্ট পাস হয় নাই, খুবই স্লো হচ্ছে গিয়ে তোমার কিছু ল বা অ্যাক্ট পাস হয়েছিল, যেমন হচ্ছে গিয়ে ফিশ
ফিশারিজ প্রোটেকশনের জন্য কিছু অ্যাক্ট ছিল, এমব্যাঙ্কমেন্ট ড্রেনেজের জন্য কিছু অ্যাক্ট, মানে খুবই মাইনর টাইপের কিছু অ্যাক্ট পাস হয় ওই টাইমে। এটা রিজনটা ছিল ওই টাইমের পলিটিক্যাল ইনস্টেবিলিটি, বা ওই সময় অ্যাকচুয়ালি পলিটিক্যালি এত ইনস্টেবল ছিল কান্ট্রি যে এনভায়রনমেন্টাল ডিরেকশন গুলাতে কনসার্ন দেওয়া অ্যাকচুয়ালি পসিবল হয় নাই আমাদের গভর্নমেন্টের পক্ষে। তো তারপরে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ পিরিয়ডটা স্টার্ট হয়। এবার কি চেঞ্জ হয়েছে স্লাইড? ইয়েস ম্যাম। আচ্ছা, তো বাংলাদেশ পিরিয়ডে যেটা হয় তখন থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ল, অ্যাক্ট অথবা হচ্ছে গিয়ে পলিসি ফরমেশন হয়েছে। যেমন হচ্ছে গিয়ে প্রথমে শুরু হয় 1973 সালে ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার দিয়ে। তারপরে 1977 সালে একটা পলিউশন কন্ট্রোল অর্ডিন্যান্স পাশ হলো, পরবর্তীতে এটা বাতিল হয়ে যায়, এই কারণে লেখা রিপিলড লেটার। এরপর সবচেয়ে মেজর যেই ব্রেক থ্রুটা সেটা হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্ট পলিসি 1992। 1992 সালে এই এনভায়রনমেন্ট পলিসিটা তৈরি করা হয় এবং বর্তমান পর্যন্ত বেশিরভাগই যত নিয়ম কানুন বা রেগুলেশনস তৈরি করা হচ্ছে সবই অ্যাকচুয়ালি এই 1992 যে পলিসিটা ফর্ম হয়েছিল সেইটার আদলেই অথবা সেইটার কিছু কারেকশনের আদলেই অ্যাকচুয়ালি তৈরি করা হয়। তো পলিসির পরে হচ্ছে কি বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট পাস হয়। এখন পলিসি আর অ্যাক্টের মধ্যে পার্থক্য কি, বা তারপরে যে কনজারভেশন রুলস পাস হলো, এই যে পলিসি অ্যাক্ট রুলস এগুলোর মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারো? এনিওয়ান? কারোর আইডিয়া নাই? নো ম্যাম। আচ্ছা, একটু বুঝাই। অ্যাক্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি যে সংসদে হচ্ছে গিয়ে আইন বা অ্যাক্ট পাস হয়। তো অ্যাক্টের মধ্যে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টগুলো অনেক ছোট হয়, 1-2 পাতার মতো তৈরি হয়। তো এই অ্যাক্টগুলোতে যেমন ধরো বলা থাকলো যে বিওডি মাত্রাতিরিক্ত হলে শাস্তি হবে, ঠিক আছে? এখন বিওডি মাত্রাতিরিক্ত মানে কতটুকু, তারপর শাস্তি হলে কি শাস্তি হবে, এইরকম ডিটেইল গাইডলাইন গুলা হচ্ছে গিয়ে রুলসে দেওয়া হয়। আর এই অ্যাক্ট বা রুলস এগুলো তৈরি করার আগে আমি কিসের বেসিসে একটা অ্যাক্ট বানাবো বা আমার রুলস গুলার অ্যাকচুয়ালি আউটলাইন গুলা কিরকম হওয়া উচিত সেইটার জন্য একটা ডিটেইলড একটা ডকুমেন্ট রেডি করা হয় যেটাকে পলিসি বলা হয়। অ্যাক্ট হচ্ছে তোমার লিগালি বাইন্ডিং একটা ডকুমেন্ট, আর পলিসিটা হচ্ছে গিয়ে এইটার প্রি ওয়ার্ক টাইপের একটা ব্যাপার। পলিসিতে হচ্ছে গিয়ে এরকম ডিটেইললি হচ্ছে গিয়ে ঠিক করা হয় যে কিরকম হওয়া উচিত, কিরকম হচ্ছে সিচুয়েশন আমরা এনভায়রনমেন্ট এক্সপেক্ট করতেছি, কি কি সেক্টর আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে অ্যাক্ট তৈরি করার সময় হচ্ছে গিয়ে নজরে আনবো, এইরকম ডিটেইল একটা আউটলাইন বা প্রিপারেশন টাইপ করা হয় পলিসিতে, ঠিক আছে? এবং 2010 সালে, আচ্ছা তার আগে একটু বলি, এখন যেটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা আইন থাকে, সেই আইনের যদি লঙ্ঘন হয় সেটাকে বলা হয় অফেন্স। তো অফেন্স যদি হয় তাহলে কি তার শাস্তি হবে, এবং এটার বিচার করা হয় ইউজুয়ালি কোথায়? কোন একটা অফেন্সের বিচার কোথায় হয়? আদালতে। আদালতে বা কোর্টে। এখন নর্মাল যে কোর্ট আছে সেখানে ক্রিমিনাল অ্যাক্ট, তারপর হচ্ছে গিয়ে তোমার সিভিল অ্যাক্ট, ঠিক আছে, সরি ক্রিমিনাল ক্রাইম, সিভিল ক্রাইম, এই ধরনের ক্রাইম ইউজুয়ালি 2 ধরনের হয়, ক্রিমিনাল আর সিভিল মোটা দাগে। তো নর্মাল আদালতে হচ্ছে কি ক্রিমিনাল আর সিভিল এই ধরনের ক্রাইমের ডিলিং এ বেশি হয়ে থাকে। তো এনভায়রনমেন্টাল অফেন্স যেগুলো হয়ে থাকে বা এনভায়রনমেন্টাল ক্রাইম, যেটা একটা ক্রাইম না বলে এটাকে অফেন্স বলা হয় অ্যাকচুয়ালি। তো এনভায়রনমেন্টাল অফেন্স যখন হয়ে থাকে তখন সেটা নর্মাল আদালতে সেটা নিষ্পত্তি করাটা একটু ঝামেলাকর। কেন ঝামেলাকর সেটাও বলি। তোমার এনভায়রনমেন্টাল কোনো ডিগ্রেডেশন হলো বা কোন একটা অফেন্স হলো এনভায়রনমেন্টাল, তো সেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য অনেক টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা লাগে। তুমি বলবা গ্রাউন্ড ওয়াটার, তুমি বলবা সারফেস ওয়াটার, তুমি বলবা বিওডি, সিওডি, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল টার্ম তুমি ইউজ করবা, যেটা অ্যাকচুয়ালি কি তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সও দেখে জানো বা তুমি এনভায়রনমেন্টাল জিনিসপাতি নিয়ে পড়ালেখা করছো দেখে জানো, একটা নর্মাল মানুষ নাও জানতে পারে, তাই না? তুমি চিন্তা করো সাধারণ একটা মানুষকে তুমি যদি বিওডি সিওডি জিজ্ঞেস করো, সে জানার সম্ভাবনা কতটুকু?
ঠিক আছে? তো এই কারণে দেখা যায় যে এনভায়রনমেন্টাল অফেন্সের কেসগুলা নরমাল কোর্টে ডিল করা খুব টাফ। এই জন্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কোর্ট অ্যাক্ট নামে হচ্ছে গিয়ে একটা অ্যাক্ট পাবলিশ হয়, যেখানে এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলা আলাদা করে ডিলিং এর একটা ব্যবস্থা করা হয়। আচ্ছা, তো বাংলাদেশে এই যে যেটা বললাম যে এনভায়রনমেন্ট পলিসি যেটা 1992, এইটা বেস করে ফার্দার যত ধরনের হচ্ছে গিয়ে ল অথবা লিগ্যাল ফ্রেমওয়ার্ক যা হয়েছে সব এইটাকে বেস করে হয়েছে। এখন এনভায়রনমেন্টাল পলিসি দিয়ে যদি আমরা শুরু করি, যে পলিসি বেসিক্যালি কি? পলিসি হচ্ছে গিয়ে তোমার যে যেটা বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই, ইন্টেনশন এবং কি নীতিতে করব, প্রিন্সিপাল, এইটার একটা ডকুমেন্ট হচ্ছে গিয়ে আমার এই এনভায়রনমেন্টাল পলিসি। এবং এইটা থাকলে আমি হচ্ছে গিয়ে ফার্দার তোমার অ্যাক্ট রুলস সেগুলো বানাইতে পারবো। আমি হচ্ছে গিয়ে আমার অবজেক্টিভ গুলা কি হবে, আমি কি রকম গোলে পৌঁছাইতে চাই এনভায়রনমেন্টালি, সেটা হচ্ছে আমি ডিসাইড করতে পারবো। এখন পলিসিতে হচ্ছে গিয়ে তোমার একদম হচ্ছে গিয়ে অনেক ব্রড ভাবে জিনিসগুলা বলা থাকে, সেগুলোকে স্পেসিফাই করে নিয়ে আসা হয় তোমার একটা রুলস দিয়ে। এবং বাংলাদেশে যে এনভায়রনমেন্টাল পলিসি তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে মেইনলি হলো গিয়ে দুইটা ইউএন এর কনফারেন্সের উপর ভিত্তি করে। একটা হয়েছিল 1972 সালে হিউম্যান এনভায়রনমেন্ট একটা কনফারেন্স, সেটা হচ্ছে স্টকহোমে হয়েছিল। আর 1992 সালে আরেকটা কনফারেন্স হয়েছিল আর্থ সামিট নামে, যেটা রিও ডি জেনেরিওতে হয়েছিল। তো এই দুইটা কনফারেন্সের যে আলোচ্য বিষয় বা আউটকামস, এগুলোর উপর ভিত্তি করে এই এনভায়রনমেন্ট পলিসিটা ফর্ম করা হয়েছিল। তো যদি আমরা একটু দেখি যে এই যে ফর্মুলেশনটা এনভায়রনমেন্ট পলিসি, এটার ফর্মুলেশনটাকে ড্রাইভ করছে কি কি ইস্যু, যে বাংলাদেশ অনেক এনভায়রনমেন্টাল প্রবলেম ফেস করে, পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার ফলে কি এই প্রবলেমগুলো আরো বেড়ে যাইতে পারে। তো সেই কারণে হচ্ছে গিয়ে বাংলাদেশ কি করছে, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ট্রিটিস মানে হচ্ছে গিয়ে আন্তর্জাতিক কিছু সন্ধিপত্র টাইপের, এগুলাতে তারা হচ্ছে গিয়ে সাইন করেছে, যেগুলো হচ্ছে গিয়ে কি এরকম এনভায়রনমেন্ট কনজারভেশন কে বেস করে হচ্ছে গিয়ে কিছু সন্ধিপত্র টাইপের বানায়, যেখানে লেখা থাকে যে তারা সবাই কার্বন এমিশন এততে কমিয়ে আনবে, অথবা হচ্ছে গিয়ে ক্ষতিকর কেমিক্যাল ইউজ এততে কমিয়ে আনবে, অথবা একদম জিরো করে ফেলবে, এরকম ধরনের কিছু কথাবার্তা লেখা থাকে। তো এই যে আমার পলিসিগুলো তৈরি হয়, সেই পলিসিগুলো হচ্ছে গিয়ে তোমার ইউজুয়ালি হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা হয় যে কোনো ধরনের হচ্ছে গিয়ে তোমার প্রজেক্ট তুমি যখন বানাও অথবা প্ল্যান যখন করো তখন। তো আমাদের প্রথম পলিসিটা 1992 হয়, তারপর রিসেন্ট হচ্ছে গিয়ে একটা এটার বলবো কারেকশন বলা যায় বা হচ্ছে গিয়ে মডিফিকেশন বলা যায়, যেটা 2018 সালে আসছিল। আচ্ছা, তো 2018 সালে যেটা হয়েছিল বাংলাদেশ এনভায়রনমেন্টাল পলিসি, সেটার কিছু কি অবজেক্টিভ কি কি ছিল। একটা ছিল হচ্ছে গিয়ে যে আমরা এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, এবং হচ্ছে গিয়ে আমার যে রিসোর্স গুলো আছে সেটাকে আমার সাস্টেনেবলি ম্যানেজ করতে হবে। এর মানে সাস্টেনেবল ম্যানেজ মানে আমিও যাতে ইউজ করতে পারি, আমার পরবর্তী প্রজন্মরাও যাতে ইউজ করতে পারে, এবং ক্লাইমেট চেঞ্জের সাথে যাতে আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি। তারপর হচ্ছে গিয়ে লো কার্বন এমিশন টেকনোলজি যাতে সবাই প্রমোট, মানে লো কার্বন এমিশন টেকনোলজি যাতে সবাই ইউজ করতে আগ্রহী হয়, প্রমোট করা এটাকে। এরকম বিভিন্ন রকম এনভায়রনমেন্ট সংরক্ষণ জনিত হচ্ছে গিয়ে অবজেক্টিভ এখানে নিয়েছে। আরো কিছু এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন রকম পলিউশন অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করা এবং কন্ট্রোল করা। তারপর হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্ট যখন করবা, সেই ডেভেলপমেন্টটাকে তুমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ডেভেলপমেন্ট করবা, সেটা যে কোনো সেক্টর, তুমি হাউজিং সেক্টর হতে পারে, তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে, অথবা তোমার পাওয়ার জেনারেশন সেক্টর হতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার যত হচ্ছে গিয়ে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে তুমি হচ্ছে গিয়ে ওই লং টার্ম ইউজের মতো করে ব্যবস্থা করবা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে পিপিপি ফর এনভায়রনমেন্টাল আপগ্রেডেশন। পিপিপি হচ্ছে গিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ গভর্নমেন্ট যেমন হচ্ছে চেষ্টা করবে, সেরকম পাবলিক উদ্যোগগুলো হচ্ছে চেষ্টা করবে যে এই এনভায়রনমেন্টাল আপগ্রেডেশনের জন্য। এবং সর্বোপরি আমার হচ্ছে গিয়ে সকল ধরনের পলিসিতে এই এনভায়রনমেন্টাল পলিসিটাকে ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ আমি কোনো উন্নয়ন ফোকাস করার সময় শুধুমাত্র হচ্ছে গিয়ে যে হ্যাঁ একটা ইনফ্রাস্ট্রাকচারে ভরে যাবে দেশ, এরকম না, সেটার সাথে যেন আমার এনভায়রনমেন্টটাও হচ্ছে গিয়ে রক্ষা পায়, সেটাও দেখতে হবে। তার সাথে আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ট্যাকল করার মতো মেন পাওয়ার প্রডিউস করা। আর ইআইএ
SEA, এই দুইটা টার্মের মিনিং হচ্ছে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট। এই দুইটা হচ্ছে গিয়ে তোমার উন্নয়ন বা ডেভেলপমেন্ট দুইটা স্টেজে হয়। একটা হচ্ছে গিয়ে ওভারঅল প্ল্যানিং, আরেকটা হচ্ছে গিয়ে তোমার একদম স্পেসিফিক প্ল্যানিং। ওভারঅল প্ল্যানিং হচ্ছে গিয়ে তুমি একটা এরিয়া, বিরাট বড় এরিয়াতে কোথায় কি হবে এই ধরনের হচ্ছে প্ল্যানিং করো, অথবা কি তুমি একটা স্পেসিফিক প্রজেক্ট প্ল্যান করতে পারো। তো যখন এরকম বড় বড় এরিয়া প্ল্যানিং হয় তখন স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করতে হয়, আর যখন হচ্ছে গিয়ে একদম স্পেসিফিক প্রজেক্ট করতে হয় তখন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। তো এই রকম জিনিসগুলা এই পলিসির আগে ছিল না, কিন্তু পলিসি হওয়ার পরে এগুলার প্রয়োজনীয়তা আসছে। অর্থাৎ তুমি একটা প্রজেক্ট করবা, সেই প্রজেক্টটা তুমি যাতা করে ফেলবা তা হবে না। তোমার এনভায়রনমেন্টের উপর কি ইমপ্যাক্ট আছে, সেটার মিটিগেশন প্ল্যান কি আছে, সবই তোমাকে জমা দিয়ে তারপর করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আরো হচ্ছে গিয়ে 3-4টা অবজেক্টিভ এখানে আছে, এর মধ্যে একটু দেখি যদি লাস্টেরটা, যে ইনক্রিজিং মনিটরিং অন অ্যাডহিয়ারেন্স টু এনভায়রনমেন্ট অ্যাক্টস অ্যান্ড রুলস। সেটা হচ্ছে গিয়ে যে আমি তো অ্যাক্ট বানালাম, রুলস বানালাম, এটা কি মানছে মানুষ, এইটা যেন মনিটর করা হয় এবং মনিটরের পরিমাণটা যেন ইনক্রিজ করা হয়। অর্থাৎ শুধু আমি অ্যাক্ট বানিয়ে রেখে দিলেই তো হবে না, মানুষকে তো মানতে হবে, না হলে তো এই অ্যাক্ট বানানোর কোনো হচ্ছে গিয়ে লাভ নেই বানিয়ে। তো সেইটাও হচ্ছে গিয়ে এইটার অবজেক্টিভের মধ্যে আছে। তো 2018 সালে যে এনভায়রনমেন্টাল পলিসি তৈরি করা হয় সেটা মোটামুটি 24টা ডিফারেন্ট সেক্টর বা এরিয়াকে কভার করে। অর্থাৎ হচ্ছে গিয়ে এই সেক্টরগুলোতে এনভায়রনমেন্টের উপর কি কি প্রভাব পড়ছে, সেইটা যদি ক্ষতিকর হয় সেটা মিটিগেশনের ব্যবস্থা কি, এই ধরনের সব ব্যাপার স্যাপারগুলো উঠে আসছে হচ্ছে এই 2018 সালের পলিসিতে। তো এখানে দেখা গেছে যে মোটামুটি যত সেক্টর হতে পারে এনভায়রনমেন্টের সাথে ইন্টারেকশন আছে, এনভায়রনমেন্টালি এটা চেঞ্জ হইতে পারে, সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে। যেমন আমার টেকনোলজির ইউজেও কি এনভায়রনমেন্টের উপর হচ্ছে গিয়ে ক্ষতি পড়ে, ওগুলোর ডিভাইস প্রোডাকশনের সময় কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। তারপর যেমন এখানে হিলি ইকোসিস্টেম, পাহাড়ি এলাকার ইকোসিস্টেম প্রিজার্ভেশনের জন্য হচ্ছে গিয়ে তোমার কি কি পলিসি হতে পারে সেগুলোও এসেছে। মোটামুটি যত ধরনের হচ্ছে গিয়ে সেক্টর পসিবল সবই হচ্ছে গিয়ে চলে আসছে। এখন এই 2018 সালে যে হচ্ছে গিয়ে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কিরকম, মানে লিগ্যালি এটার কি কি পাওয়ার আছে। একটা হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে এনভায়রনমেন্ট কোড অ্যাক্ট যেটা আছে, অথবা অন্য যেসব ল আছে সেইটার অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার ল অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট কি তোমরা শুনেছো এর আগে কখনো? আচ্ছা, কেউ অ্যান্সার করছো না, আমি ধরে নিচ্ছি শুনোনি। অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধন। অনেক সময় অনেক অ্যাক্ট তৈরি করার পরে তো সেটাকে আবার সংশোধন করতে হয়, এবং অ্যাক্টের সংশোধন খুব সহজ না, মানে এরকম সংসদ অধিবেশন করে একদম সবার সম্মতি নিয়ে ওটাকে পাশ করিয়ে দেন ওটা অ্যামেন্ডমেন্ট হিসেবে কাউন্ট হয়। তো ওই এনইপি 2018, এই যদি প্রেজেন্ট ডেতে কোনো অ্যাক্ট বা হচ্ছে গিয়ে কোর্ট অ্যাক্ট অথবা কোনো ল অ্যামেন্ড করা লাগে, সেইটার করার পারমিশন ওর আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার যে কোনো হচ্ছে গিয়ে পলিউশন কন্ট্রোলের জন্য অথবা ডিগ্রেডেশন কন্ট্রোলের জন্য হচ্ছে গিয়ে ও ল অ্যামেন্ড করতে পারে। তারপর এখানে লাস্ট একটা কথা আছে, আচ্ছা আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা এনশিওর করে। আর লাস্টে একটা কথা আছে র্যাটিফাই। র্যাটিফাই টার্মটা নতুন লাগতে পারে। র্যাটিফাই হচ্ছে গিয়ে তোমার অর্থটা আমি সাথে দিয়ে দিয়েছি, যে তোমার কোন একটা ইন্টারন্যাশনাল কোন একটা ধরো সংস্থা, যেমন ধরো জাতিসংঘ কি করলো, যে ওরা হচ্ছে গিয়ে একটা এরকম একটা কনফারেন্স করলো, সেই কনফারেন্সে হচ্ছে গিয়ে তোমার একটা এরকম সন্ধিপত্র টাইপের সাইন হবে, যেখানে লেখা আছে যে তোমার এইখানে হচ্ছে গিয়ে এই সন্ধিপত্রে যারা যারা সাইন করবে তারা উপরোক্ত যত সব হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া আছে সেটার সাথে একমত। তো সেই সিদ্ধান্তে ধরো লেখা থাকলো যে হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে আমাদের দেশের সয়েল ইরোশন এই পরিমাণ কমিয়ে আনবো, অথবা হচ্ছে গিয়ে দেখা যেতে পারে যে কোনো একটা ক্ষতিকর কেমিক্যালের ইউজ লিমিট করে দিব। তো এইটাতে যদি সাইন করে সেটাকে বলা হয় র্যাটিফাই করা, ঠিক আছে। এবং কেউ যদি র্যাটিফাই করে তাহলে সে ওই নিয়ম বাধ্য, সে যদি ওই নিয়ম না মানে তাহলে হচ্ছে কি কি হবে, তাকে ওই যে সে র্যাটিফাই
সে যে হচ্ছে ওই ট্রিটিসে সাইন করছিল তাকে ওইখান থেকে বাদ দেওয়া হবে। এবং এইসব রেটিফাইয়ে তোমার হচ্ছে গিয়ে অনেক ধরনের সুবিধা থাকে, যেমন ধরো এই সন্ধিপত্রে যারা যারা সাইন করেছে তারা তারা ধরো হচ্ছে প্রতি বছর এত ধরো 100 কোটি টাকা হচ্ছে গিয়ে লোন পাবে ওই লক্ষ্যগুলো অর্জনের জন্য। তো তুমি যদি এই র্যাটিফাই হচ্ছে গিয়ে করার পরে হচ্ছে গিয়ে তুমি সেটা না মানো, তখন কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে এবং তুমি যে লোনটা পাচ্ছিলে সেটা বন্ধ হয়ে যাবে। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা দেশের জন্য খুবই ভাবমূর্তি ক্ষুণ্ণ কারণ। সেই কারণে হচ্ছে গিয়ে র্যাটিফাই করার আগে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বুঝে র্যাটিফাই করতে হয় যে আসলে কি আমার দেশ পারবে এটা অর্জন করতে, নাহলে শুধু শুধু হুজুগে গিয়ে র্যাটিফাই করলে সমস্যা। তো এই এনইপি হচ্ছে গিয়ে তোমার র্যাটিফাইও করতে পারবে। আচ্ছা, এখন ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট অফ এনইপি 2018টা কি? এটা হচ্ছে গিয়ে তোমার কার উপর কার পাওয়ার সেইটা হচ্ছে গিয়ে এখানে ব্যাখ্যা করা আছে। যেমন তোমার হচ্ছে গিয়ে এই যে এনইপিটা যে ফর্ম হলো সেইটাকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে গিয়ে অল কনসার্ন মিনিস্ট্রি এন্ড ডিপার্টমেন্টস, মানে হচ্ছে গিয়ে যাদের হলো গিয়ে এনভায়রনমেন্টের সাথে রিলেশন আছে সব, অথবা যত মিনিস্ট্রি যত প্রজেক্ট বা প্ল্যান করবে সবাই যেন হচ্ছে গিয়ে এই এনইপি 2018 অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসিগুলো যেন তারা মেনে প্রজেক্ট বা প্ল্যান করে, সেটা হচ্ছে গিয়ে বাধ্যকতা আছে। এবং তারা করছে কিনা এইটা আবার দেখবে হচ্ছে গিয়ে তোমার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, তারা এটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট করে থাকবে একটা। তারপর হচ্ছে গিয়ে এই যে যত হচ্ছে গিয়ে তোমার ডিসিশন হচ্ছে সেটা হচ্ছে একটা ন্যাশনাল এনভায়রনমেন্টাল কমিটি দিয়ে হবে, এবং এই কমিটির হেড হবে হচ্ছে গিয়ে তোমার প্রাইম মিনিস্টার অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং সব কথার শেষ কথা অ্যাকচুয়ালি মানে ফাইনাল ডিসিশনটা উনিই দিবেন। আচ্ছা, এখন তার পরের লেভেলে আছে হচ্ছে গিয়ে তোমার এই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তারা হচ্ছে গিয়ে তোমার যত ধরনের অ্যামেন্ডমেন্ট মডিফিকেশন আসবে এই পলিসিতে সেগুলোকে তারা রিভিউ করবে, অথবা করা লাগলে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট বা মডিফিকেশনটা করা লাগলে সেটা তারা করবে। এবং হচ্ছে গিয়ে তোমার এইটা কেন করবে, আমার এনভায়রনমেন্টাল স্টেট চেঞ্জ হইতে পারে, সোশিও ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হইতে পারে, অথবা অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করলে যদি চেঞ্জ করা লাগে তখন এই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ওরা এটা করে থাকে। এবং ইউজুয়ালি একটা রুটিন চেক করা হয় যে 5 বছর পর পর চেক করা হয় দরকার আছে কি নাই, অথবা যদি কোনো স্পেশাল ধর একটা ডিজাস্টার হয়ে গেল এবং চেঞ্জ করার দরকার হলো তখন করতে পারে। আচ্ছা, এর নিচের ধাপে আছে হচ্ছে গিয়ে তোমার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। তারা হচ্ছে গিয়ে লোকাল লেভেলে অথবা হচ্ছে গিয়ে বলা যায় যে বড় বড় জোনাল লেভেলে তারা হচ্ছে গিয়ে এই ল গুলা পলিসিগুলা অথবা হচ্ছে যে এনভায়রনমেন্ট কোড যেটা আছে অথবা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলা কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা তারা দেখবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ল বা অ্যামেন্ডমেন্ট ডেভেলপের একটা দরকার হয় সেটা তারা অ্যাকচুয়ালি করবে এবং কি তারা উপরের লেভেলে সেটা জানাবে। আর যত তোমার মিনিস্ট্রি আছে সব মিনিস্ট্রিকে এসইএ করতে হবে। এসইএ হচ্ছে কি আরেকবারও বলি এটা হচ্ছে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট। যে কোনো মিনিস্ট্রি প্ল্যান করার আগে তাকে এই এসইএ জমা দিতে হয় যাতে করে তার এই প্ল্যানটা অ্যাপ্রুভ হয়। এই হচ্ছে গিয়ে আমার ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসির ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা। তো এই পলিসি গেল এতক্ষণ, পলিসির পরে ছিল অ্যাক্ট। তো যে একটা প্রথম বাংলাদেশে আসে সেটা হচ্ছে গিয়ে তোমার এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995। এই একটা যখন হয় এই একটা ফরমেশনের পরে তোমার হচ্ছে গিয়ে একটা ডিপার্টমেন্ট তৈরি হয় বাংলাদেশে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। তো এই ডিপার্টমেন্টের যে হেড থাকে তাকে বলা হয় হচ্ছে ডিরেক্টর জেনারেল। ডিরেক্টর জেনারেলের কিছু পাওয়ার এবং ফাংশন আছে। কিরকম, সেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল যদি বলে যে আমার হেল্প লাগবে, তাইলে যত ল এনফোর্সিং এজেন্সি আছে অথবা অন্য কোনো গভর্নমেন্টাল অথরিটি আছে তাকে হেল্প করতে হবে। অর্থাৎ ধরো ডিরেক্টর জেনারেল বললো আমার একটু পুলিশের সহায়তা লাগবে, পুলিশকে তাকে হেল্প প্রোভাইড করতে হবে। এরপর যদি সে মনে করে ডিজি বা ডিরেক্টর জেনারেল যদি মনে করে যে কোনো একটা এরিয়া ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হয়ে গেছে, সে চাইলে এটা ডিক্লেয়ার করতে পারে এবং এটা গ্যাজেটেড হবে। গ্যাজেটেড হওয়া মানে কি, গভর্নমেন্টাল একটা ডকুমেন্ট, সেখানে এটা প্রকাশ পাবে। এরপর যত ভেহিকেল গুলো চলাচল করে সেই ভেহিকেল গুলো যে ধরনের ক্ষতিকর ধোঁয়া এমিট করে সেইটার উপর সে রেস্ট্রিকশন হচ্ছে গিয়ে আরোপ করতে পারে যে এত মাইলে এত পিপিএম এর বেশি হচ্ছে গিয়ে এমিট করা যাবে না, এই ধরনের রেস্ট্রিকশন সে আরোপ করতে পারে। তারপর হচ্ছে যদি কোনো ধরনের ক্ষতিকর গুডস প্রডিউস হয়
অথবা কোনো একটা সেলিং, যেমন অতিথি পাখি বিক্রয়, এটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, এই ধরনের কাজও সে রেস্ট্রিক্ট করে দিতে পারে। এবং যদি আমার ইকোসিস্টেমের ক্ষতি হয় সেটার জন্য রিমেডিয়াল মেজারও সে নিতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে যে কেউ যদি তোমার এই ডিজি কে জানায় যে অমুক জায়গায় একটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডিং একটা কাজ হচ্ছে, সেটা জানাইলে এই ডিজি আবার সেই ইনফরমেশনের ভিত্তিতে ইনভেস্টিগেশন এবং পরবর্তী যেই সব স্টেপস সেগুলো নিতে আবার বাধ্য। আবার কোথাও যদি হচ্ছে গিয়ে এক্সেসিভ পলিউশন হয় সেটাও সে হচ্ছে গিয়ে কি তদারক করবে এবং স্টেপস নেবে। পাওয়ার অফ এন্ট্রি বলে একটা জিনিস আছে, বা একটা ডিজির একটা ক্ষমতা হচ্ছে পাওয়ার অফ এন্ট্রি। পাওয়ার অফ এন্ট্রি হচ্ছে গিয়ে যে কোনো পাবলিক বা প্রাইভেট প্রপার্টিতে ডিজি যদি মনে করে যে এখানে পলিউশন হচ্ছে, তাকে ঢুকতে দিতে বাধ্য। ঠিক আছে, এই পারমিশনটা তার আছে। এরপর হচ্ছে কি সে যদি মনে করে যে এইখানে পলিউশন হচ্ছে, সেজন্য সে যদি স্যাম্পল কালেক্ট করতে চায় সেটাও তাকে দিতে হবে। সে বাই ল এই পাওয়ারটা তার আছে। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স কি? এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স হচ্ছে গিয়ে যে কোনো ইন্ডাস্ট্রি রান করতে হলে একটা ইসিসি বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। যদি ইসিসি না থাকে তাহলে তোমার ইন্ডাস্ট্রি একদম রাইট নাও শাটডাউন করে দেওয়া যাবে। তো এই ডিজি হচ্ছে এই ইসিসিটা ইস্যু করে। এরপর সে এনভায়রনমেন্টাল গাইডলাইন হচ্ছে ফর্মুলেট করে। আপিল হচ্ছে গিয়ে তোমার যদি সে কোনো তোমার হচ্ছে গিয়ে শাস্তি দেয় তোমাকে, এবং কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি মনে করে যে না আমার হচ্ছে গিয়ে মনে হয় যে এইটা আমি প্রাপ্য না, চাইলে আপিল করতে পারে তার বিরুদ্ধে। আবার ওই যে শাস্তি হিসেবে ডিজি পেনাল্টি দিতে পারে। এবং সে যদি ক্ষতিকর কিছু পায় সে কনফিস্টিকেট করতে পারে। সে কেউ হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল ক্ষতি করলে তার কাছ থেকে কম্পেনসেশন ক্লেম করতে পারে। সে অফেন্স কেউ করছে কিনা সেইটা দেখতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, কগনিজেন্স অফ অফেন্স এন্ড ক্লেম ফর কম্পেনসেশন। এটা হচ্ছে গিয়ে যে কোথাও কেউ একজন এসে বলল যে এখানে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, তো সে তখন তার কথাটা শুনবে, শুনানি যেটা সেটা হবে, এবং তারপর ডিসিশন হবে যে এইটা কি একটা অফেন্স হিসেবে নেওয়া হবে কিনা, অর্থাৎ মামলা করা যাবে কিনা। যদি যায় তাহলে কি কম্পেনসেশন আস্ক করা যেতে পারে। অ্যাকশন টেকেন ইন গুড ফেইথটা হচ্ছে গিয়ে যে ডিজি যদি সরল মনে করে যে না এইখানে তারা এনভায়রনমেন্ট নষ্ট করার মতো কাজ করতেছে এবং তার জন্য জেল জরিমানা যদি করে, তারপর যদি দেখা যায় যে আসলে সে কিছু করে নাই, ভুল করছে ডিজি, তাইলে ডিজির কোনো শাস্তি হবে না। এটা হচ্ছে গিয়ে অ্যাকশন টেকেন ইন গুড ফেইথ, যে সে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে এটা ভেবেই সরল মনে বা ভালো বিশ্বাসে হচ্ছে গিয়ে তোমার এই অ্যাকশনটা নিয়েছে। ডেলিগেশন অফ পাওয়ারটা হচ্ছে গিয়ে যে ডিজির যেসব পাওয়ার আছে সে চাইলে যে কাউকে এই পাওয়ারটা এনটাইটেল করতে পারে। ফর এক্সাম্পল, তার পাওয়ার অফ এন্ট্রি আছে, যে সে চাইলেই যে কোনো জায়গায় ইনভেস্টিগেশনের জন্য ঢুকতে পারে। এখন তোমার হচ্ছে গিয়ে সে তার একটা এমপ্লয়িকে বললো যে হ্যাঁ তোমাকে আমি এই পাওয়ার অফ এন্ট্রিটা ডেলিগেট করলাম, তখন সেই এমপ্লয়ি যে কোনো জায়গায় ইনভেস্টিগেশনের জন্য ঢুকতে পারবে, কারণ তাকে ডিজি এটা ডেলিগেট করেছে। আচ্ছা, পাওয়ার অফ এন্ট্রি ডিজির ছাড়া আর কার আছে বলতে পারো? ওনার। না, ওনার না, মানে ওনারের তো ওইটা প্রপার্টি, ওনারের তো অবশ্যই পাওয়ার অফ এন্ট্রি আছে। মানে আমার প্রপার্টি না, মানে কারো একজনের প্রপার্টি না, বাট স্টিল তার পাওয়ার অফ এন্ট্রি আছে যদি ইনভেস্টিগেশন হয় অথবা হচ্ছে গিয়ে তার এরকম ঢোকার প্রয়োজন হয়। এরকম পাওয়ার কার আছে বলতে পারো? খুবই একটা কমন একটা অ্যান্সার এটা। কেউ কি পারবা না? অথরিটি। না, অথরিটি মানে আমি যদি মালিক হই আমি তো অবশ্যই আমার পাওয়ার অফ এন্ট্রি আছে। মালিক না, স্টিল পাওয়ার অফ এন্ট্রি আছে, এরকম একটা এন্টিটি কে হইতে পারে? বলে দিব আমি? ম্যাম গভর্নমেন্ট এরকম কিছু? পুলিশের। গভর্নমেন্ট আসলে আচ্ছা। বড় একটা ব্যাখ্যা পুলিশের। পুলিশ যদি কোথাও আর কি মনে করে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার পাওয়ার অফ এন্ট্রি আছে ঢোকার, সে তাকে ঢুকতে দিতে বাধ্য, তুমি চাইলে তাকে আটকাইতে পারবা না। আচ্ছা, তো আরেকটা লাস্টে যেটা ছিল পাওয়ার টু মেক রুলস, ডিজি চাইলে এইসব যেসব অ্যাক্ট আছে বা রুলস আছে সেটার অ্যাক্টের আলোকে সে চাইলে রুলস তৈরি করতে পারে। আচ্ছা,
এই মাত্র যেই পাওয়ার এবং ফাংশন গুলা পড়লাম সেইটারই আরেকটু হচ্ছে গিয়ে এলাবোরেট ব্যাখ্যা এখানে আছে। যেমন হচ্ছে গিয়ে একটু আগে বলছিলাম যে সে এইসব পলিউশন হলে মেজার্স নিতে পারে, স্টেপস নিতে পারে, নেসেসারি স্টেপস। তো নেসেসারি স্টেপস গুলা কি কি সেটা এখানে যেমন বলা আছে, যে যেসব অ্যাক্টিভিটি হইতিছে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে সেটাকে কোঅর্ডিনেট করা, তারপর হচ্ছে গিয়ে প্রবাবল অ্যাক্সিডেন্টের জন্য রিমেডিয়াল অ্যাকশন নেওয়া, এরকম বিভিন্ন রকম হচ্ছে গিয়ে মেজার্স এখানে ইনক্লুড করা আছে। আচ্ছা, এছাড়া আরো কয়েকটা জিনিস এখানে আছে, সেটা কি যে এতক্ষণ ধরে আমরা যেই সব পাওয়ার পড়লাম সেই পাওয়ার গুলা এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের কোন সেকশন দ্বারা জাস্টিফাইড, বা এই পাওয়ারটা যে আছে এটা কোথায় লেখা আছে সেইটা এখানে লেখা আছে। যেমন আমরা একটা দেখেছিলাম ডেলিগেশন অফ পাওয়ার। আচ্ছা, ডেলিগেশন অফ পাওয়ারটা কোনটা দিয়ে জাস্টিফাইড সেটা এখানে লেখে নাই, অন্য একটা দেখে বলি। যেমন হচ্ছে ওই যে ইস্যুয়েন্স অফ এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা বললাম যে কোনো ইন্ডাস্ট্রি তোমার চালাতে হলে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, না থাকলে তোমাকে একদম ইনস্ট্যান্ট সেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া যায়। সো ওই ডিজি যে ইসিসি বা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ইস্যু করবে সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার সেকশন 12 আন্ডারে, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের সেকশন 12 আন্ডারে এটা লেখা আছে। তো এরকম আর কি, একটু আগে যেটা পড়লাম ওইটারই প্রুফ গুলো এখানে গিভেন। আচ্ছা, এখন এই যে ল গুলা আছে, এত কিছু আছে, তারপরে অনেক সময় আমাদের ল গুলা ঠিকঠাক মতো ওয়ার্কআউট করে না, অর্থাৎ এনফোর্স করা যায় না। তো কি কি কারণে আমার এই ল গুলা এনফোর্স করতে আমরা ব্যর্থ হই সেইটা একটু এখানে আলোকপাত করা হয়েছে। যেমন হচ্ছে গিয়ে যে অপারেশনাল লেভেলে যদি তোমার হচ্ছে গিয়ে ল সম্পর্কে নলেজ না থাকে, অপারেশনাল লেভেল মানে হচ্ছে গিয়ে কি যে হচ্ছে গিয়ে এই লটা এনফোর্স করবে তার যদি নলেজটা না থাকে ল সম্পর্কে, তাহলে তো সে এনফোর্স করতে পারবে না। ধরো কোনো একটা পলিউশনের জন্য জরিমানা হয়, এখন যে এনফোর্স করবে সে জানেই না এই পলিউশনের জরিমানা হবে, তখন তো লটা আসলে এনফোর্সড হচ্ছে না। তারপর আবার হচ্ছে গিয়ে যে যেসব ল আছে বা লতে কিছু পাওয়ার বা এই লটার ফাংশন টুকু কি, মানে কি কি কাজ করবে এটার আন্ডারে, অথবা এটাতে মানে কতটুকু অথরিটি তোমার আছে, মানে কোন লেভেল পর্যন্ত তোমার ক্ষমতা আছে এখানে হচ্ছে গিয়ে তুমি শাস্তি দেওয়ার বা হচ্ছে কম্পেনসেশন নেওয়ার, এই রুলস বা রেগুলেশনস গুলা খুব ক্লিয়ার না, অনেক জায়গায় হচ্ছে গিয়ে আনক্লিয়ার, অ্যাম্বিগিউয়াস। তো সেই কারণে হচ্ছে গিয়ে তোমার এনফোর্সিং এর সময় একটা সমস্যা হয়। আবার লটাই কিছু কিছু জায়গায় আবার ঘাটতি আছে, তো সেই কারণেও দেখা যায় যে এনফোর্সিংটা আমার উইক। তারপর হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনাল উইকনেস মানে হচ্ছে গিয়ে যে আমার যারা এনফোর্স করবে তাদের মধ্যেই হচ্ছে গিয়ে তোমার কি বলবো যে পাওয়ারের প্র্যাকটিসটা ঠিক মতো নাই, অথবা পলিসি গুলা যেটা হচ্ছে গিয়ে একটার পর একটা সজ্জিত, সেই পলিসি গুলাই হচ্ছে গিয়ে তোমার দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো হলো গিয়ে অ্যাপ্লাই করতে পারছে না, এরকম হচ্ছে। আবার একটা মেজর সমস্যা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল রাইট এবং প্র্যাকটিসের সাথে কনফ্লিক্ট। এটা কিরকম, যেমন ধরো তুমি একটা রাস্তা দিয়ে সবসময় রং সাইড দিয়ে যাও, ঠিক আছে? তো রং সাইড দিয়ে যাওয়ার সময় এটা কিন্তু বাংলাদেশে প্রচুর হয়। তো রং সাইড দিয়ে যাওয়ার সময় কেউ ধরলে তখন বলে কি সবাই তো যাচ্ছে, ঠিক আছে? এখন সবাই যাচ্ছে এটা কি, এটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস, এবং এই কারণে মনে করতেছে যে এটা আমার রাইট, কিন্তু আসলে তো এটা তোমার রাইট না, তুমি তো আসলে একটা ল ব্রেক করছো। তো এইটাই হয় হচ্ছে কি এরকম এনভায়রনমেন্টাল প্রোটেকশন পলিউশনের ক্ষেত্রে। যেমন ইন্ডাস্ট্রি গুলা দেখা যায় যে যেসব ওয়েস্ট হয় সেটা ডিরেক্ট নদীতে ফেলে দেয়, এটা অনেক বছরের প্র্যাকটিস। এজন্য যখন হুট করে বলা হয় যে না নদীতে ফেলা যাবে না ডিরেক্টলি, তখন তারা হচ্ছে গিয়ে মানে ব্যাপারটাতে অপোজিশন জানায় যে এটা তো অনেক বছর ধরে আমরা করে আসতেছি, তাহলে এটা কি করব আমি। তো এইরকম একটা সমস্যা খুবই দেখা যায়। তারপর হচ্ছে গিয়ে আমাদের হলো গিয়ে যেসব রিসোর্স আছে সেই রিসোর্সের লিগ্যাল স্ট্যাটাস, মানে হচ্ছে গিয়ে তোমার এটা ইউজে বা এটার ইউটিলাইজেশনে কার পাওয়ার আছে সেইটা নিয়ে একটু সমস্যা। তারপর হচ্ছে গিয়ে তোমার পাবলিক বা প্রাইভেট প্রপার্টি, এইটার যে হচ্ছে গিয়ে তোমার বাউন্ডারিটা এটা সেটিং এ সমস্যা হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার অনেক সময় হচ্ছে গিয়ে যেটা হয় যে তুমি হচ্ছে গিয়ে যে আমার কি পরিমাণে এখানে রিসোর্স আছে সেটা সার্ভে করবা, ঠিক আছে? তো এইটা করার সময় দেখা যায় যে ফাঁকি ঝুঁকি থেকে যায়, তখন সমস্যা হয়। এরপর হচ্ছে গিয়ে তোমার যেটা প্রথমে বলা হয়েছিল এনইপিতে যে মনিটরিং করতে হবে,
তো মনিটরিং এর একটা ঘাটতি আছে, মনিটর করা হচ্ছে না। তো মনিটর না করা হইলে তো কেউ জানবেও না পলিউশন হয়েছে, আর না জানলে তো ল এনফোর্স করার তো সুযোগই নেই। তো এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে অনেক সময় পলিউশন হয় কিন্তু এভিডেন্স থাকে না যে পলিউশন হয়েছে, কারণ দেখা যায় যে স্পেশালি সারফেস ওয়াটারের পলিউশন গুলো হচ্ছে গিয়ে কি চেঞ্জিং। আমি আজকে যদি কোনো কিছু ডিসচার্জ করি সেটা কি হবে, ফ্লো করে চলে যাবে। সো ইনস্ট্যান্টলি যদি আমি এভিডেন্স না নিতে পারি, আমার কিন্তু দেখা যায় কি এক একটা কোর্টে একটা মামলা হয়, সেই মামলা অনেক দিন ধরে চলে। তো ততদিনে তো ওই জায়গার পলিউশন উড়ে টুড়ে চলে গেছে বহুত। তো এই কারণে তোমার এস্টাবলিশমেন্ট অফ এভিডেন্স একটু সমস্যা হয়ে থাকে। এখন যেই ব্যাপারগুলোকে আমরা অফেন্স হিসেবে ধরি বা যেই ব্যাপারগুলোর জন্য পেনাল্টি দেওয়া হয়ে থাকে, সেগুলোর একটা লিস্ট এখানে আছে। যেমন হচ্ছে গিয়ে ডিজি কোনো অর্ডার দিলে সেটা যদি কেউ না মানতে চায়, অথবা হচ্ছে গিয়ে আমার সেকশন 5 হচ্ছে গিয়ে ওই যে যে একটা পাবলিশ হয়ে একটা পাস হয়েছে, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, সেইটার সেকশন 5 এর আন্ডারে কিছু এরিয়া আছে, সেগুলোকে বলা হয় ক্রিটিক্যালি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ওইসব জায়গায় কিছু নিয়ম আছে যে ওইখানে মাছ ধরা যাবে না, ওইখানে কোনো প্রপার্টি তৈরি করা যাবে না, এরকম কিছু নিয়ম আছে। ওগুলা যদি কেউ ভঙ্গ করে সেটা অফেন্স হবে। তারপর যে ভেহিকেলে হচ্ছে এমিশনের কিছু রেস্ট্রিকশন আছে, সেটা যদি কেউ ভঙ্গ করে। তারপর হচ্ছে তুমি যদি এনভায়রনমেন্টের প্রতি ক্ষতিকর কোনো সাবস্টেন্স ডিসচার্জ করো, সেটা একটা অফেন্স। বা ইকোসিস্টেমকে তুমি যদি নষ্ট করো, ধরো কোনো একটা স্পেসিফিক টাইপ অফ প্রাণী তুমি ওভার এক্সপ্লয়েট করে ফেললা, তখন হচ্ছে গিয়ে এটা একটা অফেন্স। এরকম বিভিন্ন রকম হচ্ছে গিয়ে তোমার অফেন্সের তালিকা দেওয়া আছে। যেমন এখানে এটাও কিন্তু আছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তোমার যদি এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকে, এটা কিন্তু একটা অফেন্স এবং তোমার শাস্তি হবে এটার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স জিনিসটা কি সেইটা একটু দেখাচ্ছে এখানে, যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সটা অ্যাকচুয়ালি কি। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হচ্ছে যে তোমার যে ইন্ডাস্ট্রিটা তুমি চালাবা, সেটা চালাইলে তোমার এনভায়রনমেন্টালি কোনো ক্ষতি হবে না, সেইটার একটা সার্টিফিকেট। তো ইন্ডাস্ট্রি গুলাকে এই ইসিসি বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার সময় 4টা ভাগে ভাগ করে তারপর দেওয়া হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রি গুলাকে 4টা টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রিন, একটা অরেঞ্জ এ, একটা হচ্ছে অরেঞ্জ বি, আর একটা হচ্ছে গিয়ে তোমার রেড। তো 4 ধরনের ইন্ডাস্ট্রির জন্য 4 রকম হচ্ছে গিয়ে তোমার প্রসিডিউর। তো সেটা যদি আমরা একটু দেখি, যে গ্রিন ক্যাটাগরিতে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর ক্ষেত্রে প্রথমে ওরা হচ্ছে গিয়ে তোমার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিবে যে আমাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন। ঠিক আছে, তো যখন জমা দিবে তখন হচ্ছে কি ওদের কি কি লাগবে, যে ইন্ডাস্ট্রিটা ওরা বানাচ্ছে সেই ইন্ডাস্ট্রির জেনারেল ইনফরমেশন দেওয়া লাগবে, যে এটা কতটুকু সাইজে বানানো হচ্ছে, কি প্রোডাকশন হবে, কি পরিমাণ র ম্যাটেরিয়াল ইউজ হবে, কোথা থেকে র ম্যাটেরিয়াল আসবে, কি ধরনের ওয়েস্ট হবে, সবকিছু দিতে হবে। তো দেওয়ার পরে হচ্ছে কি যে ডেসক্রিপশন অফ র ম্যাটেরিয়ালস এন্ড ফিনিশ প্রোডাক্টস বলেই দিলাম। তো এরপর যেটা আরেকটা ব্যাপার লাগে সেটা হচ্ছে কি, যে যেই এলাকায় এটাকে বানাবা সেই এলাকার মানুষের কাছ থেকে একটা এনওসি আনতে হবে। ধরো আমি একটা ইউনিয়নে এই ইন্ডাস্ট্রিটা বানাবো, তখন আমার ইউনিয়ন পরিষদ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে, যে এই ইন্ডাস্ট্রি বানানোর পরে বা বানালে এই এলাকার মানুষের কোনো অবজেকশন নাই। আচ্ছা, এগুলো যদি তুমি সব জমা দিয়ে দাও তাহলে 15 দিনের মধ্যেই তোমাকে হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিবে, যদি জিনিসপাতি ঠিকঠাক থাকে। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে দিবে না। তো না দিলে অনেক সময় তুমি আপিল করতে পারো, অথবা চাইলে ঠিকঠাক করে আবার জমা দিতে পারো, দেন হচ্ছে তুমি পেয়ে যাও। অরেঞ্জ এ ক্যাটাগরিতে কি হয়, অরেঞ্জ এ ক্যাটাগরিতে প্রথমে হচ্ছে এরকম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার কি কি ধরনের হচ্ছে গিয়ে যে ইনফরমেশন গুলা গ্রিন ক্যাটাগরিতে দিয়েছো, অর্থাৎ ওই যে জেনারেল ইনফরমেশন, র ম্যাটেরিয়াল, ফিনিশ প্রোডাক্টের ডেসক্রিপশন এবং এনওসি সবই হচ্ছে গিয়ে জমা দিতে হয়। তারপরে আরেকটা কাজ এখানে করতে হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রোডাকশন প্রসেসটা কিভাবে, কি থেকে কি তৈরি হবে বা স্টেপস গুলা কি, এটার একটা ফ্লো ডায়াগ্রাম জমা দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে এইখানে যে ওয়েস্ট তৈরি হবে সেই ওয়েস্ট গুলা তুমি ডিরেক্টলি ডিসচার্জ করতে পারবা না, ওইটা একটা ইটিপি প্ল্যান্ট দিয়ে ডিসচার্জ করতে হবে, এবং সেই ইটিপি প্ল্যান্টের লেআউট এবং লোকেশন, অর্থাৎ বানাবা কিভাবে এবং কোথায় এটাকে লোকেট করবা, দুইটাই তোমাকে দেখাইতে হবে। এবং তোমার যে ইফ্লুয়েন্ট ডিসচার্জ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কি কি ধরনের টেকনোলজিস তুমি কিনবা সেগুলো হচ্ছে গিয়ে জমা দিতে হবে। এবং সেটা হচ্ছে গিয়ে যদি এইখানে তোমার হচ্ছে গিয়ে এটা বানানো যায় না, এটা যদি রিলোকেট করতে হয় সেইটারও তোমার প্ল্যান দিতে হবে। তুমি যদি এগুলা দাও, এগুলা দিলে তোমাকে ইস্যুয়েন্স অফ সাইট ক্লিয়ারেন্স, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার
ওই সাইটটাতে তুমি এটা বানানোর জন্য হচ্ছে গিয়ে একটা পারমিশন পাবা 30 দিনের মধ্যে। ঠিক আছে, তো সাইট ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরে 30 দিনের মধ্যে এটা দিবে তোমাকে। তারপরে তুমি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবা। সেইটা অ্যাপ্লাই করার 30 দিনের মধ্যে তোমাকে হচ্ছে গিয়ে সার্টিফিকেটটা দিয়ে থাকবে। তো এইভাবে হচ্ছে অরেঞ্জ এ ক্যাটাগরিতে ইসিসি ইস্যু হয়। অরেঞ্জ বি তে কি হয়, অরেঞ্জ বি তে তোমার ওই আগে যা যা লাগে তার সাথে আরো কয়েকটা জিনিস দেওয়া লাগে। একটা হচ্ছে গিয়ে তোমার ফিজিবিলিটি রিপোর্ট দেওয়া লাগে একটা, যে এটা ফিজিবল কিনা এনভায়রনমেন্টালি বা ইকোনমিক্যালি দুইভাবেই। তারপর একটা আইই রিপোর্ট দেওয়া লাগে, অর্থাৎ ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন বলে একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টটা জমা দেওয়া লাগে। তারপর হচ্ছে গিয়ে তোমার সাথে আরেকটা জিনিস দেওয়া লাগে, সেটা হচ্ছে ইএমপি, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। এই টার্মগুলো নিয়ে আরো বিস্তারিত ভবিষ্যতে পড়বো, আপাতত টার্ম হিসেবে এটা পড়তে হবে। তো এটা জমা দিতে হবে তোমাদেরকে বলতে যে ইন্ডাস্ট্রিটা বানাবে তাকে। তারপর হচ্ছে যদি হচ্ছে গিয়ে কোনো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে, সেইটা হচ্ছে গিয়ে মিটিগেশনের প্ল্যান দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আউটলাইন অফ রিলোকেশন আগের মতোই দিতে হবে এবং এনওসিও দিতে হবে। তারপরে 30 দিনের মধ্যে ওকে হচ্ছে গিয়ে এরকম সাইট ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দিবে। আর তারপরে ও হচ্ছে গিয়ে ইসিসির জন্য অ্যাপ্লাই করলে আরো 30 দিনের মধ্যে ওকে ইসিসি দিবে। তো এই 30 ডেজ গ্যাপ গুলা কিসের জন্য? এই যে ডকুমেন্টস দিল, এগুলো অ্যাকচুয়ালি কি যাচাই বাছাই করা, ইভ্যালুয়েট করা ঠিকঠাক কিনা বা একে দেওয়া যাবে কিনা, এইসব ইভ্যালুয়েশনের জন্য এই টাইম ল্যাপসটা আছে। আর ফাইনালি রেড ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, রেড ক্যাটাগরিতে তোমার ওই আইই এর সাথে, অর্থাৎ ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন যেটা আইই, এখানে যেটা জমা দিতে হয়, এটার সাথে আরেকটা হচ্ছে গিয়ে তোমার ইআইএ রিপোর্ট দিতে হয়। ইআইএ হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট। এটা জমা দিয়ে তারপর আগের বার যা যা দেওয়া হয়েছিল সবই দিতে হয়। দিলে আগের বারের মতোই 30 দিনের মধ্যে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়। ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরে আবার হচ্ছে গিয়ে তোমার ওই যে ইআইএ এবং ইটিপি দিয়েছিল, সেগুলোর আবার ডিজাইন অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতে হয়। তারপর সেইটা যদি 60 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়, তখন হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যায়, সেইটা আরো 60 দিনের মধ্যে ইস্যু হয়। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিভিন্ন রকম হচ্ছে গিয়ে প্রসেসে আমার এই ইসিসিটা পাওয়া যায়। তোমরা কি আমার সাথে আছো? জি ম্যাডাম। জি ম্যাম। জি ম্যাম। আজকে কি আরেকটু আগাবো নাকি ব্রেক দিয়ে আগাবো? ইয়েস ম্যাম। একটু ব্রেক দিয়ে আগাবো? আজকে আর আগাবো না। আজকে এটুকুই থাক। তো 6 বাজে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা আর কি নেক্সটে আর একটু পরে শেষ করব। আর অল্প একটু আছে, অসুবিধা নেই, নেক্সটে দেখাই দেব। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। তোমরা হচ্ছে গিয়ে ওয়েলকাম। তোমরা হলো গিয়ে যারা যারা ক্লাসটা করেছো, একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমেন্টসে দিবা, দিয়ে হচ্ছে গিয়ে লিভ করবা। কমেন্টস না, চ্যাট বলে, চ্যাটে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোয়েশ্চেন করতে চাও, কোয়েশ্চেন করো। ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়ে কি লিভ নিব? হ্যাঁ, লিভ নাও, যদি তোমার থাকার দরকার না হয় লিভ নাও। আচ্ছা, যে কোয়েশ্চেন করতে চাও একটু কোয়েশ্চেনটা করো, আনসারটা দিয়ে দিই। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হুম, আচ্ছা আমি একটু বের করি তাহলে। হুম হুম হুম, দাঁড়াও বের করে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হুম, শুনছি, একজন একজন করে আসি। হ্যাঁ, আচ্ছা এখানে
সেখানে পুরোটা নাই। স্লাইডটা দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে এটা জিজ্ঞেস করতে চাচ্ছ? আচ্ছা, এটা হচ্ছে কি তোমার ওই যে এমএসসি ম্যাক অরিজিনাল অ্যাবেটমেন্ট কস্ট যেটা, এটা হচ্ছে কি তোমার ওই পার ইউনিট ইনক্রিজ করলে এটার ভ্যালুগুলা কিরকম হয় সেইটা হচ্ছে গিয়ে তোমার দেখা, মানে এটা যে ইনক্রিজ করে এটা বোঝানোর জন্য এই গ্রিন কালারের ইলাস্ট্রেশনটা ইউজ করা হয়েছে, যেখানে একটা কথা লেখা আছে না, মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট ইনক্রিজেস অ্যাজ দ্য রিডাকশন অ্যামাউন্ট পার ইউনিট ইনক্রিজেস, মানে প্রতি ইউনিট অ্যাডিশনাল, অর্থাৎ তুমি প্রথমে কোনো এমিশন কমালা না, তারপর এক ইউনিট কমালা, প্রথম এক ইউনিট কমানোর জন্য তোমার যে পরিমাণ টাকা খরচ হবে, তুমি যখন হচ্ছে গিয়ে চিন্তা করলে আচ্ছা আমি একের জায়গায় 2 ইউনিট কমাবো, অর্থাৎ একের সাথে আরো একটা অ্যাডিশনাল ইউনিট 1 ইউনিট তুমি কমানোর ডিসিশন নিলা, তখন দেখা যাবে সেকেন্ড ইউনিট যেটা নিলা, সেকেন্ড এক ইউনিটটা কমাতে তোমার আগের থেকে বেশি খরচ হবে। এটা হচ্ছে কি এই লাইনটার মিনিং। এখন এটা ইলাস্ট্রেট কিভাবে করেছে, যে ধরো তুমি একটা ইন্ডাস্ট্রি চালাও, ধরো একটা পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে তুমি হচ্ছে গিয়ে কার্বন এমিশন কমাতে চাও বা তুমি এনার্জি কনজাম্পশন কমাতে চাও, ঠিক আছে? তো তুমি চিন্তা করলা যে সরি কার্বন এমিশন না, গ্রিন হাউস গ্যাস এমিশন দেখাচ্ছে এখানে যে তুমি গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে চাও। তো সেই কারণে তো ফার্স্ট ইউনিট এমিশন কমানোর জন্য তুমি কি করতে পারো, সবচেয়ে একটা সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে যে তুমি তোমার যেই পাওয়ার স্টেশনটা আছে সেখানে দরকার না লাগলে লাইট ফ্যান ইউজ করবা না। তো এই লাইট ফ্যান টার্ন অফ করার জন্য তোমার অ্যাকচুয়ালি যে কস্টিং হবে সেটা কি খুবই লো, তাই না? একজন লোক থাকবে, সে গিয়ে শুধু লাইট ফ্যান অফ করে দিবে, ঠিক আছে? তো এভাবে তুমি তোমার ধরো ফার্স্ট ইউনিট এমিশনটা কমিয়ে আনলা। এখন তুমি চিন্তা করলে আচ্ছা না আমি 1 ইউনিট এমিশন না, আমি 2 ইউনিট এমিশন কমাবো। তাহলে প্রথম ইউনিটটা তুমি কমাতে পেরেছো লাইট ফ্যান অফ করে, বাট সেকেন্ড ইউনিট এমিশনটা কমানোর জন্য তোমার অ্যাকচুয়ালি কি করতে হইতে পারে, হয়তো তোমাকে ফুয়েল চেঞ্জ করতে হইতে পারে। তুমি আগে কয়লা ইউজ করে প্রোডাকশনটা করতে, এখন তুমি হয়তো গ্যাস বা ওয়েল ইউজ করবা। তো কয়লার থেকে ওয়েল বা গ্যাসের দাম বেশি, তার মানে কি তোমার এখন আগের থেকে বেশি টাকা খরচ হচ্ছে, অর্থাৎ তুমি ফার্স্ট ইউনিটটা যত টাকায় কমাতে পেরেছিলে, সেকেন্ড ইউনিটটা তার থেকে বেশি টাকা খরচ করে কমাতে হচ্ছে। এখন ধরো তুমি 2 ইউনিট কমালে, এরপর তোমার ইচ্ছা হলো না আমি 3 ইউনিট এমিশন কমাবো, তাহলে প্রথম ইউনিট এমিশন কমেছে লাইট ফ্যান অফ করে, দ্বিতীয় ইউনিট এমিশন কমেছে তুমি কোল থেকে গ্যাসে শিফট হয়ে, তৃতীয় ইউনিটটা কমানোর জন্য তোমাকে আরো কমপ্লেক্স কিছু হয়তো অ্যাডাপ্ট করতে হইতে পারে, হয়তো তোমাকে এফিশিয়েন্ট টেকনোলজি অ্যাডাপ্ট করতে হইতে পারে, সেখানে তোমার আরো টাকা খরচ হবে। তার মানে দেখা যাচ্ছে কি যে তুমি যত অ্যাডিশনাল ইউনিট নিয়ে আসতেছো কমানোর জন্য এমিশন, তত কি তোমার টাকা ইউজের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝেছো? এটা এখানে দেখানো আছে নিচের স্লাইডটা। ম্যাডাম বাকি দুটো দেখাই দিন। বাকি দুইটা একটু দেখায় দিই। বাকি দুটোর মধ্যে এখানে হচ্ছে কি একটা উদাহরণ দেখানো আছে যে কিভাবে একটা কোম্পানি হলো গিয়ে এই মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট কার্ভটা ইউজ করে ডিসাইড করে কতটুকু সে এমিট করবে, কতটুকু এমিট করবে না। সো স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা, এই এত কথার যে সামারি সেইটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমার একটা কোম্পানিকে বলা হলো যে তোমাকে টি টাকা করে প্রতি ইউনিট এমিশনের জন্য পে করতে হবে। তার মানে তুমি যদি 1 ইউনিট এমিশন করো তাহলে তোমাকে টি টাকা দিতে হবে, তুমি যদি ই নট পরিমাণ এমিশন করো তাহলে তোমাকে টি ইন্টু ই নট পরিমাণ টাকা দিতে হবে, অর্থাৎ তোমার ট্যাক্স আরোপ হলো। তারপর তুমি হচ্ছে ই নট পরিমাণ হচ্ছে গিয়ে এমিশন করছো, তখন তোমাকে ওরা বলবে যে তোমাকে হচ্ছে গিয়ে এই আয়তক্ষেত্রটা সমান পরিমাণ টাকা পে করতে, ঠিক আছে? একটু পয়েন্টটা নেই, আচ্ছা এই যে দেখা যাচ্ছে না, এই যে
এই আয়তক্ষেত্রটা সমান পরিমাণ টাকা তোমাকে পে করতে হবে যদি তুমি এই ই নট পরিমাণ এমিশন করো। এখন তুমি ঠিক করলা যে আমি ই নট পরিমাণ এমিশন করলে তো আমাকে অ্যাকচুয়ালি কি এই আয়তক্ষেত্রটার পরিমাণ টাকা দিতে হচ্ছে। আমি হচ্ছে গিয়ে এত টাকা না দিয়ে আমি একটু টাকার পরিমাণটা কমাতে চাই, সবাই তো প্রফিট করতে চায়। তো সেই জন্য কি করে কোম্পানিগুলো অ্যাকচুয়ালি যে এই টি বা ট্যাক্সের যে লাইনটা আছে সেইটা মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্টকে যেখানে ইন্টারসেক্ট করে সেইখান বরাবর যে হচ্ছে গিয়ে এমিশনটা আছে সেই পরিমাণ এমিশন করে। তো সেই পরিমাণ এমিশন করলে কি হয়, ওকে এই ই নট থেকে ইটিতে যদি এমিশন কমিয়ে আনে তখন হচ্ছে গিয়ে ওকে এই যে পেন নেই, যখন সেই এমিশনটা হচ্ছে গিয়ে ই নট থেকে ইটিতে কমিয়ে আনে তখন হচ্ছে কি তাকে এই ট্রায়াঙ্গেল পরিমাণ টাকা খরচ করতে হয় হচ্ছে এমিশন কমাতে। হ্যাঁ বলো। আমি হ্যাঁ ড্র করছি, ড্রটা দেখা যাচ্ছে না? না ম্যাডাম, ড্রটা দেখা যাচ্ছে না। ড্রটা দেখা যাচ্ছে না। আচ্ছা এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, দাঁড়াও এই যে এইখানে নতুন স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা আগের স্লাইডে দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা আগের স্লাইডে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, আচ্ছা আমি আরেকবার করি না, শেয়ার স্টপ করে আরেকবার শেয়ার করি। আচ্ছা পরের স্লাইডটা এখন দাঁড়াও আমি তো করে দিচ্ছি, আমি আরেকবার শেয়ার দিই যেহেতু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? আচ্ছা তো কোম্পানিগুলো যেটা করে যে ওরা এই ই নট ইটিসি এই ট্রায়াঙ্গেলটা পরিমাণ হচ্ছে গিয়ে টাকা খরচ করে এমিশন ই নট থেকে ইটিতে কমিয়ে আনে, আর বাকিটুকু এমিশন অর্থাৎ এই যে এ বিন্দু থেকে ইটি পরিমাণ যে এমিশনটা হয় এইটা ওরা এই এমিশনটা করে ট্যাক্স দিয়ে দেয় একটা। তাহলে ওদের টোটাল টাকা দিতে হয় কি এই এটিসি ইটি এই রেক্টেঙ্গেলটা যোগ হচ্ছে গিয়ে তোমার ইটি ই নট সি এই ট্রায়াঙ্গেলটা, টোটাল এই পরিমাণ টাকা খরচ হয় কোম্পানিটার এবং এটাই সবচেয়ে হচ্ছে গিয়ে অপটিমাম সলিউশন। এটা হচ্ছে গিয়ে এই টোটাল যে সিনারিওটা এটার জিস্ট। জিনিসটা কি বোঝা গেল আইডিয়াটা? আচ্ছা যদি বোঝা গিয়ে থাকে আরেকজন একটা কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছিলাম, করো। যে কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছিলে সে কি আছো? হ্যালো ম্যাম। বলো। ম্যাম কোশ্চেনটা ছিল যে সিটির কোশ্চেন প্যাটার্নটার ব্যাপারে ম্যাম। আমাদের কি ফার্স্ট সিটির সিটিতে কোয়েশ্চেনটা না একটা বড় কোয়েশ্চেন আসবে। যেমন আমি তোমাকে যদি বলি যে সিটির কোয়েশ্চেন একটা কিরকম হইতে পারে, ধরো আমি তোমাকে বললাম যে হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে তোমার যেমন এখানে একটা কি ছিল, একটা ড্যাম বানানো হবে, ডিফরেস্টেশন করা হবে। তা আমি তোমাকে বলতে পারি কি যে এরকম একটা ড্যাম বানানো হবে, সেই ডিফরেস্টেশন হলে তোমার হচ্ছে কি আমি বললাম যে এখানে যেমন কি ক্লিন এয়ার আছে, আমি তোমাকে বলতে পারি ক্লিন এয়ার কে কিভাবে হচ্ছে মনিটারি ভ্যালু দেওয়া যায় সেটা তুমি হচ্ছে গিয়ে ব্যাখ্যা করো, এরকম একটা কোশ্চেন। এটা তো ছোট, ধরো দুইটা বললাম, ক্লিন এয়ারের সাথে হচ্ছে গিয়ে বললাম হচ্ছে গিয়ে নন ইউজ ভ্যালু কিভাবে দেওয়া যায় ফরেস্টটাতে ব্যাখ্যা করো, তখন তুমি এখান থেকে লিখবা। বা হচ্ছে কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা বা আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ একটা ধরো আমি তোমাকে বললাম যে কোন একটা জায়গায় কি একটা কিসের কথা বলা যায়, একটা চর এলাকা, এই চর এলাকাটা না, চর এলাকা না বলে কি বলা যায় আর কি আছে, কি ন্যাচারাল রিসোর্স আছে আমাদের, ধরো হচ্ছে শালবন আছে আমাদের, তাই না? গাজীপুরে অনেক শালবন আছে। তা আমি বললাম যে হ্যাঁ একটা শালবনের এই টোটাল ইকোনমিক ভ্যালু গুলা হচ্ছে গিয়ে কি কি, প্রত্যেকটা ভ্যালুর ডেফিনেশন দেওয়ার এই ইকোনমিক ভ্যালু গুলা কি হইতে পারে বলে দাও, এরকম আস্ক করতে পারি। বা আমি যে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারি যে কিভাবে হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল থেকে তোমার এইসব ডিসচার্জ ফ্লো ডায়াগ্রাম দিয়ে এটা দেখাইতে বলতে পারি, এবং হচ্ছে গিয়ে বলতে পারি কিভাবে এই ডিসচার্জটা কমানো যায়, তখন তুমি এই যে এটা লিখবা ফ্লো ডায়াগ্রামটা এঁকে, তারপর হচ্ছে গিয়ে ওদের রিলেশনটা দেখায় বলবা যে এটা কমানো যায় কিন্তু এটা কমাইলে এই সমস্যা, তারপর প্রোডিউসার এন্ডে হচ্ছে গিয়ে রেসিডুয়াল কমানো যায়, তখন হচ্ছে এই সব স্টেপস নেওয়া লাগবে, এগুলো লিখবা তখন। বা আমি তোমাকে বলতে পারি হচ্ছে গিয়ে এরকম একটা ফ্লো ডায়াগ্রাম আমাকে এঁকে দেখাও, যে আমার ইন্টার রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট এন্ড ইকোনমিক সিস্টেম কি, সেই ফ্লো ডায়াগ্রামটা এঁকে দেখাও। ম্যাম হ্যাঁ বলো।
আমাদের কি ম্যাম ডেমো কোশ্চেন দেওয়া যায় একটু? না, আর ডেমো কোশ্চেন দেওয়া যায় না বাবা, মুখে বলে দিচ্ছি। পড়ো। বলো। হুম 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 এই পয়েন্টের কোশ্চেনটা এই যে এইটাই হবে এক্সাম্পল, যেটা এরকম তোমাকে বলে দিলাম, ধরো হচ্ছে গিয়ে একটা কোম্পানিতে এরকম হচ্ছে গিয়ে প্রতি ইউনিট এমিশনের জন্য 50 টাকা করে হচ্ছে গিয়ে ট্যাক্স দিতে বলবে। তারপর তোমাকে ধরো এরকম গ্রাফ দিয়ে দিতে পারি, আমি ভ্যালু ট্যালু সব লিখে টিখে দিলাম, তোমাকে বলবো যে এখন রেসপন্স কি হবে কোম্পানির, তখন কিরকম রেসপন্স হইতে পারে, কেস 1 কেস 2 কেস 3 কেস 4 করে লিখবা, শেষ। হ্যাঁ, আচ্ছা ভ্যালু বসিয়ে অ্যাকচুয়ালি টি এর জায়গায় কি 50 টাকা থাকবে, এখানে একটা ভ্যালু লেখা থাকবে, এখানে জিরো থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, ই নট না লিখে একটা সংখ্যা থাকবে। তাও যদি তোমাদের মনে হয় যে না আমি আর পারছি না, আমি একটা দিব, কিন্তু এইটুকু তোমাদের পারা উচিত। আই থিঙ্ক এইটুকু ইন্টেলিজেন্স তোমাদের আছে, তোমরা আসলে পারো, তোমরা ভয় পাচ্ছ দেখে করছো না, বাট তোমরা পারো আসলে, এটা আমি জানি তোমরা পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো, ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো ম্যাম কোশ্চেন আছে? বলো। ম্যাম আমাদের স্লাইড রিলেটেড যদি কোনো রেফারেন্স বই থাকতো তাহলে ওটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, স্লাইড রিলেটেড রেফারেন্স বই থাকলে তোমাদের আগের স্লাইডগুলো তো যে রেফারেন্স বুকটা থেকে বানানো হয়েছে ওটা দেয়া হয়েছে, তো এই স্লাইডের এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি অনেক মানে কি বলবো ছড়ানো ছিটানো, হয়তো একটা বই থেকে জি একটা ম্যাম, এটা পেজ একটু নেওয়া কমপ্লেক্স। হয়েছে, আরেকটা বই থেকে একটা প্যারা নেওয়া হয়েছে, তো এখন তোমাকে আমি যদি এরকম 5 6 7টা বইয়ের লিস্ট ধরাই দেই, বলো তুমি কি মানসিক ভাবে বেঁচে থাকবা? যেটা হচ্ছে তোমাদের রেফারেন্স বই দেওয়া দিচ্ছি না এগুলোর ক্ষেত্রে তোমাদের একটা রেফারেন্স বুক দেওয়া যায়, কিন্তু সেই বইয়ের মানে তুমি যখন দিলে অবশ্যই তুমি পড়ার চেষ্টা করবা, এটাই আমি অ্যাসিউম করতেছি। কিন্তু আসলে ওই বইটা এত বড় এবং ওইখান থেকে তোমার আসলে এত স্মল অংশ কভার হয়েছে যে তুমি আসলে দেখা যাবে যে ওইটাতে মন দিয়ে পরে অন্য জায়গায় তুমি আসলে পিছায় পড়বা। তো আমার মতে আর কি এইটার মধ্যে রেফারেন্স বুকে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বুঝছো কেন দিচ্ছি না? জি ম্যাম। তাও তোমার অনেক ইন্টারেস্ট থাকলে আমার কাছে এসো, আমি তোমাকে একটা ভোটকা বই ধরাই দিব। ওকে, আর কার কোনো কোশ্চেন? ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম ওই স্লাইডটারই 3 নাম্বার আর 4 নাম্বার স্লাইডটা একটু বুঝিয়ে দিবেন। 16 থেকে 18 এর হ্যাঁ 3 আর 4 দাঁড়াও দেখছি। 3 নম্বর স্লাইড, এটা তো তোমরাই বুঝো, বলো। সাপ্লাই কার্ভ নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে কি যত প্রাইস বাড়ে তত কি বাড়ে? বলো, কে একজন বলো। ম্যাম সাপ্লাই বাড়লে প্রাইস কমে, সাপ্লাই কমলে প্রাইস বাড়ে। না না না, উল্টা বলছো, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে। প্রোডিউসার তখনই বেশি বেশি সাপ্লাই দিবে যখন সে দেখবে মার্কেটে এটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়, ঠিক আছে? কথাটা হবে প্রাইস যদি ইনক্রিজ করে কোনো গুডসের, তখন প্রোডিউসার বেশি বেশি সাপ্লাই করে, কোয়ান্টিটি অফ গুডস প্রোডিউসড ইনক্রিজ করে, এই কারণে এটা আপওয়ার্ড গোয়িং কার্ভ। আর ডিমান্ডের ক্ষেত্রে উল্টা, প্রাইস বেড়ে গেলে কি হয়, মানুষ কম কম কিনে না। আমাদের যখন এই যে তরমুজের দাম অনেক বেশি ছিল এখন আবার বেড়ে গেছে, তখন কি সবাই কম কম কিনতো না? জি ম্যাডাম। সো এইটা হচ্ছে ডিমান্ডের নেচার, যে ডিমান্ডে প্রাইস বাড়লে ডিমান্ড কমতে থাকে, সেজন্য এটা একটা ডাউনওয়ার্ড গোয়িং কার্ভ। তো যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের নেচার দুই রকম, সেজন্য এই দুইটাকে একটা কার্ভে প্লট করলে দেখা যায় যে ওরা একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, ওইটার করেসপন্ডিং প্রাইসটা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ এই প্রাইসে জিনিসটা মার্কেটে বেচা কেনা হয়, এবং ওইটার করেসপন্ডিং কোয়ান্টিটিটা হচ্ছে কি প্রোডিউসড অ্যামাউন্ট, অর্থাৎ যে সাপ্লায়ার সে তখন ওইটার করেসপন্ডিং অ্যামাউন্টে প্রোডিউস করে, এটাই এখানে দেখানো হচ্ছে। বুঝেছি? ম্যাডাম এরপর স্লাইডটা আরেকটা একটু বলে দিন। 3 আর এরপর 4 না? স্লাইড আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা তো একটা ফ্লো ডায়াগ্রাম ডিরেক্ট দেখানো আছে যে সূর্য থেকে আমরা যে সৌরশক্তি পাই এটাকে সোলার ক্যাপিটাল বলা হচ্ছে, সেইটা কি হয় প্ল্যান্ট নিয়ে খাদ্য তৈরি করে, অথবা সেই প্ল্যান্ট মরে গিয়ে তোমার কয়লা টয়লা তৈরি করে, তার মানে কি সেইটা ফ্লো করে আসে তোমার ন্যাচারের যত রিসোর্স আছে যেটাকে ন্যাচারাল ক্যাপিটাল বলছে। তো ন্যাচারাল ক্যাপিটালের আন্ডারে কি কি আছে সেটা লেখা আছে, বাতাস, ল্যান্ড, জমি, তারপর হচ্ছে কি তোমার বায়োডাইভার্সিটি, সয়েল, মিনারেলস, সবগুলো হচ্ছে কি এই ন্যাচারাল ক্যাপিটাল হিসেবে কাউন্ট হয়। তো ইকোনমিক যত অ্যাক্টিভিটিস আছে
সেগুলোকে আমরা একসাথে বলতে পারি যে ইকোনমিক সিস্টেমটা। সেই ইকোনমিক সিস্টেম চালানোর জন্য তোমার কি এই ন্যাচারাল ক্যাপিটালটা থেকে তোমার রিসোর্স নিতে হয় এবং এর ফলে প্রোডাকশন হয়, প্রোডাকশনের পরে কি কনজিউমার কনজিউম করে, এটা চলমান থাকে। তো এই সিস্টেম থেকে কি কি তৈরি হয়, প্রোডাকশন করলে তোমার গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, কিন্তু তার সাথে কি হবে, কিছু ওয়েস্ট হিসেবে হিট প্রডিউস হবে, তোমার যেসব নন রিনিউয়েবল সোর্স আছে সেগুলো আস্তে আস্তে কি খরচ হয়ে যেতে থাকবে, তোমার রিনিউয়েবল সোর্সের হয়তো কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, অথবা তুমি পলিউশন বা ওয়েস্ট করে তোমার কি এনভায়রনমেন্টটাকে ডিগ্রেডেড করে ফেলতে পারো, এইগুলো হইতে পারে। তারপরে কি হয়, এই সব ওয়েস্ট থেকে কিছুটা অংশ আমরা কি করি, রিসাইকেল করে আবার হচ্ছে ন্যাচারাল ক্যাপিটাল হিসেবে ফেরত নিয়ে আবার হচ্ছে ইউজ করি, আর বাকিগুলা হচ্ছে কি করা যায় না, রিসাইকেল করা যায় না, সেগুলো অ্যাকচুয়ালি ওই ওয়েস্ট হিসেবেই তোমার ন্যাচারে থেকে যায়। এই জিনিসটি এখানে দেখানো হচ্ছে। এবার বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যারা যারা পার্টিসিপেট করেছে তারা রোলটা কমেন্ট বক্সে দিয়ে রাখলে লিভ নাও, 5 মিনিটসের মধ্যেই লিভ নাও, নাহলে আমি মনে করবো তুমি ঘুমায় গেছো। ওয়ালাইকুম আসসালাম।